বিক্ষোভকারীদের হাতে প্লেকার্ড, সেখানে লেখা গরিবের ওপর অত্যাচার বন্ধ করো, মানবাধিকারের সম্মান দাও। শত শত তরুণ জড়ো হয়েছেন কাঠমান্ডুর প্রশাসনিক কেন্দ্র সিং দরবারের সামনে। তারা সবাই প্রশ্ন তুলছেন যে বালেন্দ্র শাহকে 2022 সালে পরিবর্তনের আইকন হিসেবে নিজেরাই নির্বাচিত করেছিলেন, তার বিরুদ্ধেই আজ কেন রাস্তায় নেমেছেন নেপালের জেনজি। ঘটনার সূত্রপাত রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির আত্মাহুতিকে ঘিরে। পুলিশের অভিযানে তার মোটরবাইকের চাকা লক করে দেওয়া হয়। পরিবারের ঋণের চাপ, সীমিত আয়, বারবার জরিমানা এবং প্রশাসনিক হয়রানির মধ্যে অপমানও এসে যুক্ত হয় তার ঘাড়ে। শেষ পর্যন্ত তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এরপরই কাঠমান্ডু জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু আন্দোলনটা শুধু একজন চালকের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়নি। অনেকের অভিযোগ, বালেন্দ্র শাহের প্রশাসন শহরকে আধুনিক করার নামে কঠোর আইন প্রয়োগ করলেও সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিচ্ছেন না। ফুটপাত ও বস্তি উচ্ছেদে হাজারো পরিবার পুনর্বাসন ছাড়াই বাস্তুচ্যুত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে পুলিশ আরও কঠোর হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী কর্মী, ইউটিউবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে। তাহলে বালেন্দ্র শাহ কি বদলে গেছেন, নাকি ক্ষমতায় গেলে রাষ্ট্রের কাঠামোই সবাইকে একই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করে? কারণ বিরোধী অবস্থানে জনপ্রিয় হওয়া আর রাষ্ট্র পরিচালনা করা দুটি এক জিনিস নয়। আইনশৃঙ্খলা, নগর ব্যবস্থাপনা এবং নাগরিক অধিকার, এই তিনটির ভারসাম্য রক্ষা করাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেপালের ঘটনাটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভাবনার বিষয়। গত এক বছরে বাংলাদেশেও তরুণদের নেতৃত্বে একাধিক আন্দোলন হয়েছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে আন্দোলনে অংশ নেওয়া অনেকের ছাত্র পরিচয় পাওয়া যায়নি। আবার আন্দোলনকারীদের বক্তব্য, সেখানে শুধু বর্তমান শিক্ষার্থীই নয়, সাবেক শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সাধারণ নাগরিকও অংশ নিয়েছেন। অর্থাৎ আধুনিক আন্দোলনগুলো অনেক ক্ষেত্রেই কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এসব আন্দোলনে বিভিন্ন সামাজিক গোষ্ঠী এসে যুক্ত হয়। তবে নেপাল ও বাংলাদেশের বাস্তবতা এক নয়। দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র ব্যবস্থা এবং আন্দোলনের কারণ ভিন্ন। কিন্তু একটি মিল স্পষ্ট, যে দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম আর শুধু কোনো নেতা বা রাজনৈতিক দলের ওপর নির্ভর করে না। তারা দ্রুত সমর্থন দেয়, আবার দ্রুত প্রশ্নও তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে জনপ্রিয়তা অর্জন আগের চেয়ে সহজ, কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখা অনেক কঠিন। নেপালের ঘটনাটি তাই শুধু একটি দেশের সংকটই নয়, এটি ক্ষমতা ও জবাবদিহিতার সম্পর্ক নিয়ে একটি বড় শিক্ষা। জনগণের প্রত্যাশা যত বাড়ে, হতাশাও তত দ্রুত জন্ম নেয়। আর সেই হতাশা যখন রাস্তায় নামে, তখন সেটি শুধু সরকারের বিরুদ্ধেই হয় না, বরং রাষ্ট্র পরিচালনার পুরো পদ্ধতির বিরুদ্ধেও প্রশ্ন তোলে। হয়তো এ কারণেই নেপাল এবং বাংলাদেশের গল্প শেষ পর্যন্ত একই প্রশ্নে এসে মিলে যায়, যে জেনজি শুধু সরকার পরিবর্তন চায়, নাকি তারা শাসনের ধরনই বদলাতে চায়। কারণ আজকের তরুণরা ক্ষমতায় কে আছে সেটার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্ষমতায় গিয়ে তিনি কতটা জবাবদিহি করছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।